সুপ্রিয় শিক্ষার্থী, নিউ ইংলিশ এজু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো 20th সেঞ্চুরি পোয়েট্রি এই সাবজেক্টের যে সকল লেখক রয়েছে ওই সকল লেখকের কবিতা সমূহের বাংলা অনুবাদ এবং বাংলা সারাংশ। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। প্রথমে আমরা উইলিয়াম বাটলার রচিত দ্য লেক আইল অফ ইনিসফ্রি এই কবিতার বাংলা সারাংশ আলোচনা করব। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও। ইতিমধ্যে 20th সেঞ্চুরি পোয়েট্রির 10 মার্কের সাজেশন আপলোড করেছে, সেটি অবশ্যই দেখে নেবে। তো আধুনিক জীবনের প্রতি বিরক্ত ক্লান্ত কবি ঘোষণা দিলেন তিনি ইনিসফ্রিতে যাবেন, আর সেখানে তিনি নলখাগড়া ও কাদামাটি দিয়ে একটি ছোট ঘর বানাবেন। সেখানে তিনি সিমের চাষ করবেন, মাচায় সিম ঝুলবে, পাশের বনভিথিতে মৌচাকেরা মৌমাছি গুনগুন করবে। অর্থাৎ এখানে তিনি বললেন পাশের বনভিথিতে মৌচাকে মৌমাছিরা গুনগুন করবে। তিনি বলেন সেখানে হয়তো কিছুটা শান্তি পাবেন, যেখানে ঝিঁঝি পোকার গানের সুরে ধীরে ধীরে সকালের আলো ফুটে ওঠে। মধ্যরাত্রের মিটমিটে আলো, মধ্যাহ্নের দ্বীপে আর বিকেল বেলার লিনেটের ডানা জাপটানিতে তিনি হয়তো কিছুটা শান্তি পাবেন। আবার তিনি জেগে উঠতে চান, যেতে চান সেই স্থানে যেখানে লেকের পানি উপচে সাগরে গিয়ে মিশেছে। ধূসর ফুটপাতে দাঁড়িয়ে অন্তরের অন্তঃস্থল থেকে সেই শব্দ শুনতে পান। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ডব্লিউ.বি. ইয়েটসের রচিত সেইলিং টু বাইজেন্টিয়াম এই কবিতা সম্পর্কে আলোচনা করব। কবিতার শুরুতে কবি দেশের কথা উল্লেখ করতে দিস নামক নির্দেশক সর্বনামটি ব্যবহার না করে দ্যাট ব্যবহার করেছেন, আর বুঝিয়ে দিয়েছেন যে তিনি এখন আর নিজের দেশে নেই, আর সম্ভবত নিজের দেশের বাইরে দূরে কোথাও থেকে দেখেছেন। এ থেকে বোঝা যায় সম্ভবত তিনি বাইজেন্টিয়ামের দিকে যাত্রা শুরু করেছেন। পরবর্তী অংশে কবি বর্ণনা করেছেন কেন তিনি এই দেশ আর বিদ্যুতের জন্য নয়। কবি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তিনি বলেন এই দেশ আর বিদ্যুতের জন্য নয়। তিনি যৌবনের চিহ্ন হিসেবে কিছু দৃশ্যের অবতারণা করেন, যেমন যুবকেরা হাতে হাত ধরে যাচ্ছে, পাখিরা গাছে গান গাইছে, মাছেরা পানিতে সাঁতার কাটছে ইত্যাদি। পুরো গ্রীষ্মকাল জুড়ে পৃথিবী যেন এক সঙ্গীতের মূর্ছনা বয়ে যায়। কিন্তু কবি বলেন এই সঙ্গীতের মাধ্যমে যুবকেরা যেন বিদ্যুতের উপহাস করছে। পরের স্তবকে তিনি বিদ্যুতের তুলনা করেন পূর্ণ শীর্ণ কূটের মতো তুচ্ছ জিনিসের সাথে, যা লাঠির মাথায় আটকে ঝুলিয়ে রাখা হয়। এই অবস্থায় কোনো উন্নতি হয় না যতক্ষণ না পর্যন্ত তাদের আত্মা বের হয়ে সৃষ্টিকর্তার প্রশান্তির গাইতে গাইতে স্বর্গে চলে যায়। এই পরিস্থিতি কবি তাই শান্তির আশায় বাইজেন্টিয়াম নামক শহরে চলে যেতে চান, যেখানে পুণ্যাত্মা নবী ঈসা আলাইহিসসালাম জন্মেছিলেন। কবি এরপর শহরের কিছু শিল্পকর্মের বর্ণনা দেন। এরপর কবি তার মনের কিছু ইচ্ছা করেন কিছু ইচ্ছা বর্ণনা করেন এবং তার দেহ থেকে আত্মা বের হয়ে গেলে তিনি আর ফিরে আসতে চান না, বরং তিনি সন্ন্যাসাকে বসা স্বর্ণের গায়ক পাখি হতে ইচ্ছা পোষণ করেন। তিনি চান সেখানে সকল পুণ্যাত্মাকে গান শোনাবেন। তার গানে থাকবে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কথা। কবি এখানে যে শহরের কথা বলেছেন পরে এর নামকরণ করা হয়েছে কনস্টান্টিনোপল, যা বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। কবি তার এই ভ্রমণকে রূপক হিসেবে দেখিয়েছেন। কবি বলেন যেহেতু তার দেশ শুধু মাত্র যুবক ও যোগ্যতা সম্পন্নদের জন্যে, তাই তিনি এই দেশ ছেড়ে অমরত্বের শহরে বাইজেন্টিয়ামে চলে যেতে চান, যেখানে বয়স কোনো সমস্যা নয় এবং যেখানে তিনি তার দৈহিক জীবনকে অতিক্রম করে যেতে পারেন। পরবর্তী পরিস্থিতিতে বিদ্যারা যখন উপেক্ষিত, পূর্ণ মূল্যবোধ অবহেলিত, কবি তখন এই আবহ থেকে মুক্তি কামনা করেছেন। নবী ঈসা আলাইহিস সালাম তার উপর শান্তি বর্ষিত হোক,
জন্মভূমিতে ফিরে যাবার ইচ্ছা পোষণ করেছেন। পুত পবিত্রতার পুণ্যস্নাত হবার আশা পোষণ করেছেন। পুনরাগমন কবিতায় প্রকাশিত অবতারের পুনরাগমন প্রতীক্ষায় আর কালক্ষেপণ না করে কবি নিজেই বাইজেন্টিয়ামে যাত্রার মানসিকতায় নিজেকে প্রস্তুত করেছেন। কবি মনে করেন বাইজেন্টিয়ামে তিনি হতাশার পিছে ফেলে আবার আলোয় উজ্জীবিত হবেন। সুফি শিক্ষার্থী, দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফক টি.এস. ইলিয়টের এই কবিতাটি সম্পর্কে এখন আলোচনা করব। প্রুফক ভালোবাসে এক নারীকে, কিন্তু তার ভালোবাসার গান কোথাও গাওয়া হয় না। কিভাবে সে তার ভালোবাসার কথা বলবে এ ব্যাপারে সে ভাববে, কিন্তু তার এই অনেক ভাবনা চিন্তা এবং কাপুরুষোচিত মনোভাবের কারণে তার ভালোবাসার কথা বলতে পারে না। তাকে বলতে পারে না ভালোবাসি। অব্যক্ততার এই ব্যর্থতাটি কবিতাটিকে আধুনিক কবিতার শীর্ষে প্রতিষ্ঠিত করেছে। প্রফুক দ্বিধান্বিত, বহুধা বিভক্ত, কুণ্ঠিত এক ব্যক্তিত্ব। দ্বিধা, কুণ্ঠা তার সব বহুমুখী। সব দৃশ্য তার কাছে আনন্দহীন। বিকেলটা যেন মুমূর্ষ রোগী, কুয়াশাগুলো হলুদ এক বিড়াল, পথগুলো তার কাছে তাকে অতিষ্ঠ করে সর্পিল সব ভাবনায়, জিজ্ঞাসায়। প্রফুক তার অবচেতন মনকে বা কল্পিত সঙ্গীকে অনুরোধ করেছেন সে প্রশ্নে না যেতে। যে নারীকে প্রস্তাব করেন প্রফুক সে নারী তো নির্বিকার। বারবারই প্রফুক দ্বিধা জেরে ফেলতে চান, বলতে চান, নিজেকে বোঝাতে চান কি এমন প্রলয় ঘটবে তাতে যদি তিনি বলেই ফেলেন ভালোবাসার কথাটি। তার মনে একটাই ভয়, যদি সে অকৃতকার্য হয়। তিনি তো হ্যামলেট নন, তবে কেন এত দ্বিধা? দ্বিধা তার মনে। তার মধ্যবয়সী, টেকুমাথা, সরু হাত পা বা মহিলাটি যদি বলে বসে এমন তো আমি বোঝাতে চাইনি। এইসব তার দ্বিধার কারণ। কবিতাটি শেষ হলেও প্রফুক কখনো বলতে পারে না ভালোবাসি। অর্থাৎ এই কবিতার মূল সারাংশ বিষয়টা হলো প্রফুক একটি নারীকে ভালোবাসে, সে তার ভালোবাসার কথাটা ওই মহিলাটিকে বলতে পারে না। সে ভাবে তার টেকো মাথা, তার সরু হাত পা, তার মধ্যবয়স, যদি সে ভালোবাসার কথা বলে তাহলে যদি এই কথাগুলো বলে তার ভালোবাসাটা রিজেক্ট করে দেয়, এ কারণে সে সবসময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তাই সে কবিতাটি শেষ হওয়ার পরেও সে কখনো বলতে পারে না ভালোবাসি তোমাকে। কবিতাটি আধুনিক মানুষের মনের হতাশা, নৈরাজ্য এবং অন্তঃসারশূন্যতারই প্রকাশ করে। সুফি শিক্ষার্থী, এখন আমরা টি.এস. ইলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডের দ্য বারিয়াল অব দ্য ডেড এই সেকশনের কবিতার বাংলা সামারি আলোচনা করব। কবিতাটি একটি ঋতুর বর্ণনা দিয়ে শুরু হয়েছে। এপ্রিল মাসটিকে নিষ্ঠুরতম মাস হিসেবে দেখিয়েছেন। সে তুলনায় শীতকে কিছুটা দয়াদ্র হিসেবে উপস্থাপন করেছেন। আসলে তিনি সময় এবং প্রাকৃতিক দৃশ্যগুলোকে অস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে তিনি নির্দিষ্ট কিছু স্মৃতিচারণ করেছেন। তিনি স্টার্নবার্গস গ্রিসে তে বৃষ্টিপাত এবং হবজার্টেন শহরে কফি খাওয়া, শিশু বয়সে চাচাতো ভাইয়ের সাথে স্লেজিং করা ইত্যাদি। দ্য ওয়েস্টল্যান্ড কাব্যের প্রথমাংশে মৃতের সমাধি, অন্য অংশের বক্তব্যের পূর্বাভাস। পৃথিবী ঊষর, অনুর্বর, আত্মিক, মৃত মানুষে পূর্ণ। সৃষ্টির মাস, জীবনের মাস এপ্রিল, তাই নিষ্ঠুর তার উষ্ণতার জন্য। জীবমৃত মানুষ বরফে ঢাকা, পাপের জীবনেই খুশি, আলোর চেয়ে আঁধারি তাদের প্রিয়। সার সার জীবনমৃত্যু মানুষ শুধু লন্ডনে নয়, সারা বিশ্ব জুড়ে। যান্ত্রিকতা অন্তঃসারশূন্যতায় পূর্ণ। বিভিন্ন উদ্ধৃতি, রূপক এবং প্রতীকের মাধ্যমে কবি এ বক্তব্য ধারণ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। এরপর তোমরা আমাদের কাছে কোন সাবজেক্টের কোন পার্টের সর্বশেষ সাজেশন চাও তা কমেন্ট করে জানাও। আমরা দ্রুত আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।